আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খুরশিদ আলম। আমি 2015 সালে তুর্কু ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম গ্লোবাল ইনোভেশন ম্যানেজমেন্টে অ্যাডমিশন পেয়ে এসেছি। আর এর আগে বাংলাদেশে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ করেছি উইথ মেজরিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। আজকের এই ভিডিওটা আসলে একটু ডিফারেন্ট। এই গ্রুপে অনেকেই এর আগে পজিটিভ, শুধুমাত্র ফিনল্যান্ডে আসার ব্যাপারে পজিটিভ দিকগুলোই ডিসকাস করে গেছেন বা এনকারেজ করে গেছেন আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা একটু ডিফারেন্ট এই সেন্সে যে এখানে নেগেটিভ কি কি সিচুয়েশন আছে বা আপনি কি ধরনের ডিফিকাল্টি ফেস করতে পারেন এখানে এসে, সে ব্যাপারে আমার এই ভিডিওটা। বেসিক্যালি যারা স্কলারশিপ ছাড়াও ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন, স্কলারশিপ পেলে আপনি কোথায় পাচ্ছেন এটা ডাজেন্ট ম্যাটার, আপনি সেখানে চলে যেতে পারেন। বাট আপনি যদি চিন্তা করেন আপনি স্কলারশিপ ছাড়াও ফিনল্যান্ডে আসবেন, সেক্ষেত্রে কিছু দিক আপনার বিবেচনায় রাখা দরকার। সেক্ষেত্রে প্রথমত সিটি প্রেফারেন্স অনুযায়ী বা জব অ্যাভেলেবিলিটি অনুযায়ী কিছু ইউনিভার্সিটির র্যাঙ্ক করেছি আমি। সেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং না, মানে আমাদের জব অ্যাভেলেবিলিটি বা লাইফস্টাইল সব কিছু ইজি করার জন্য একটা র্যাঙ্কিং। সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে আপনার হেলসিঙ্কি, অবভিয়াসলি হেলসিঙ্কি ইউনিভার্সিটি, আলতো ইউনিভার্সিটি, আর এরপর হচ্ছে হেঙ্কেন স্কুল অফ ইকোনমিক্স। আর হেলসিঙ্কির বাইরে সেকেন্ড অপশন হচ্ছে তুর্কু সিটি, যেখানে তুর্কু ইউনিভার্সিটি এবং আবু একাডেমি ইউনিভার্সিটি আছে। তারপর থার্ড র্যাঙ্কিং হচ্ছে তাম্পেরে ইউনিভার্সিটি অফ টেকনোলজি, দেন ওলু অ্যান্ড ইস্টার্ন ফিনল্যান্ড ইউনিভার্সিটি। এরপরে সর্বশেষ যেটা আমাদের এই অনুযায়ী সেটা হচ্ছে লাপ্রেনরান্তা অ্যান্ড ভাসা ইউনিভার্সিটি। এগুলো হচ্ছে আপনার সিটিতে, যেসব সিটিতে আপনার জব অ্যাভেলেবেল আছে সেই অনুযায়ী। এখানে হেলসিঙ্কি, তুর্কু এবং তাম্পেরে এগুলোতে জব আছে আপনার কিছু কিছু, যেমন হেলসিঙ্কিতে বেশি আছে, তুর্কুতে তার চেয়ে একটু কম আছে, একটু কম বলতে অনেক কম আছে, আর তাম্পেরেতে আরও কম আছে। তো অন্য সিটিগুলোতে জব, পার্ট টাইম জব নাই বললেই চলে। সেগুলোতে আপনার লাইফস্টাইল লিড করতে হলে মানে লিভিং কস্ট বিয়ার করতেও অনেক কষ্ট হয়ে যাবে। সেখানে অ্যাভেলেবেল জব বলতে আপনার যেটা আছে পেপার বিলি করা বা এই জাতীয় ছোটোখাটো জব, যেগুলোর কষ্ট অনেক বেশি কিন্তু পেমেন্ট অনেক কম, যেটা দিয়ে আপনি লিভিং কস্ট বিয়ার করতে পারবেন না। যেটা এটা হচ্ছে যারা এখন আছে বাঙালি ভাইয়েরা বিভিন্ন সিটিতে, তাদের কাছ থেকে আমরা তাদের এক্সপিরিয়েন্স থেকেই এই তথ্যটা নেওয়া, যেটা আমরা আসলে পুরোপুরি বিশ্বাস করতেও চাইতাম না আগে, হয়তো বা বা যারা বলতো যে, অথবা আমরা জানতামও না, যে আমরা চিন্তা করি ফিনল্যান্ডে আসলেই হয়তো বা কিছু একটা হয়ে যাবে। এই জন্য হচ্ছে কি আমার এই ইউনিভার্সিটির প্রেফারেন্সগুলো এইভাবে দিলাম যাতে আপনারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই চিন্তাটা মাথায় রাখতে পারেন। দ্বিতীয়ত, যারা সেম ট্র্যাকে স্টাডি করতে চাচ্ছেন, যেমন আগে ব্যাচেলর করছেন যেই ট্র্যাকে, যেই ফিল্ডে, ঠিক সেই ফিল্ডে আপনি মাস্টার্স করতে চাইবেন। এটা যদিও একটু টাফ, যে এখানে আপনি সেম ফিল্ড পাবেন না বা সাবজেক্ট আলাদা বা একটু ডিফারেন্ট হতে পারে। তো আপনি যদি এক্ষেত্রে বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য আমি বলতে পারবি যে আপনি যদি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে পড়াশোনা করে এসে থাকেন বা আপনার রিলেটেড ফিল্ডে পড়তে চান, তাহলে হচ্ছে কি আপনার হেলসিঙ্কিতে আসতে হবে আলতো ইউনিভার্সিটি, আর হচ্ছে আপনার হ্যাঙ্কেন স্কুল অফ ইকোনমিক্স। সেগুলোতে আবার জিমেট জিআরই লাগে। এখন আপনি যদি জিমেট জিআরই দিতে পারেন, তাহলে ফিনল্যান্ডে আসা আমার মনে হয় না আপনার জন্য মানে ঠিক হবে, সমীচীন হবে। আপনি সেক্ষেত্রে ইউএসএ অথবা কানাডা ট্রাই করতে পারেন বা অস্ট্রেলিয়া ট্রাই করতে পারেন। এখন তারপরে আপনার কাছে অপশন আছে গিয়ে তুর্কু। তুর্কুতে আবার আপনার এই রিলেটেড কোনো সাবজেক্ট নাই। আপনি অ্যাডমিশন পাওয়ার মতো বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য একটা হচ্ছে আমি যেটাতে পড়তেছি গ্লোবাল ইনোভেশন ম্যানেজমেন্ট, আরেকটাতে অ্যাপ্লাই করতে পারেন গ্লোবাল ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট, যেটাতে অ্যাডমিশন বাঙালিরা পায় না, আমাদের সাবজেক্ট আমাদের ফিল্ডের সাথে এটা যায় না। এরপর আবু একাডেমিতে আছে ইনফরমেশন নলেজ ম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে মোবাইল টেলিকমিউনিকেশন নিয়ে একটা সাবজেক্ট আছে। এই দুইটা। এরপর আপনি যদি এখন বেসিক্যালি আপনি যদি সেম ট্র্যাকে পড়তে চান, সেক্ষেত্রে হচ্ছে ওলু ইউনিভার্সিটি আছে, ওলু বিজনেস স্কুল। এরপর হচ্ছে লাপনারান্দা ইউনিভার্সিটি আছে। তো সেগুলোতে আপনি পড়তে পারবেন। সেক্ষেত্রে আপনার বাসা থেকে টাকা নিয়ে আসতে হবে, মানে আপনি এখানে এসে লিভিং কস্ট নিজে বিয়ার করবেন, সেই সম্ভাবনাটা খুবই ক্ষীণ। কারণ এখানে আবার পড়াশোনার চাপও থাকবে আর জব অ্যাভেলেবিলিটিও ওখানে নাই। আর
যদি স্কলারশিপ পান, বিজনেসের ক্ষেত্রে স্কলারশিপ নাই এটা ধরেই নেন যে বিজনেসে স্কলারশিপ নাই, সায়েন্সে সব ফিল্ডে স্কলারশিপ নাই, কিছু কিছু ফিল্ডে আছে। এরপরে যারা বাসা থেকে টাকা এনে মানে স্টাডি করতে চাচ্ছেন বা জবের ব্যাপারে কোনো টেনশন নাই, সেক্ষেত্রে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারেন, এক্ষেত্রে আমার আর কিছু বলার নাই। আর যারা দেশে ভালো জব করতেছেন বা ভালো স্যালারি পাচ্ছেন, ভালো পজিশনে আছেন, তারা আসতে চাচ্ছেন এখানে মাস্টার্স। এখন এখানে দুই ধরনের লোক, যারা জব করতেছেন ভালো তারা আসতে চাইবেন। একজন মনে করতে পারে যে আমি ফিনল্যান্ডে গেলাম, ফিনল্যান্ডে এসে হয়তো বা কিছু মানে পড়াশোনাও করবো, একটা ডিগ্রিও হলো আমার, পাশাপাশি জব করে আমি দেশে টাকাও পাঠাতে পারবো। সেক্ষেত্রে আপনাকে যেটা বললাম যে উপরে যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং দিয়েছে, মানে সিটি প্রেফারেন্স অনুযায়ী হেলসিঙ্কি, তুর্কু, তাম্পেরে, এগুলোর বাহিরে গিয়ে আপনি যদি চিন্তা করেন এই সিটিগুলোর বাইরে অ্যাপ্লাই করে বাসায় টাকা পাঠাবেন বা লিভিং কস্ট বিয়ার করবেন, সেক্ষেত্রে এটা অনেকটা অসম্ভব। আর যদি আপনি টাকার কথা যদি আপনার মাথায় থাকে যে না টাকা ডাজেন্ট ম্যাটার, আমি এনাফ টাকা নিয়ে আসতে পারবো বা ফ্যামিলি সাপোর্ট আমি পাবো, সেক্ষেত্রে বা আপনার যদি চিন্তা চেতনা এমন থাকে যে আমি ফিনল্যান্ডে সেটেল হবো, ভবিষ্যতে সিটিজেনশিপ নেব, সেক্ষেত্রে ভিন্ন কথা, আপনি আসতে পারেন, সেগুলো যে কোনো সিটিতে আসতে পারেন। আর এরপর একটা হচ্ছে আইটি ফিল্ড ছাড়া বাকি ডিপার্টমেন্ট যারা, অন্যান্য সাবজেক্টের যারা, এদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে কি করার আছে আসলে। আইটি ফিল্ডের ব্যাপারে স্পেসিফিক্যালি বলতেছি কারণ হচ্ছে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ না জানলেও আইটি ফিল্ড থেকে জব পাওয়াটা ইজি কম্পারেটিভলি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পায়, তাদের পারফরমেন্স দিয়ে তারা সুযোগ করে নিতে পারে। কিন্তু অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনার খুব লিমিটেড ফিল্ড, যেমন আপনার ফার্স্ট অপশন হচ্ছে কি আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ না জানেন, সেক্ষেত্রে কি করতে পারেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, করার পর আপনি পিএইচডির জন্য ট্রাই করতে পারেন। সেটা হচ্ছে আপনার পেশেন্স, আপনার প্যাশনের ব্যাপার যে আপনি আসলে পিএইচডির জন্য যাবেন কিনা। তো এক্ষেত্রে এখন পিএইচডি মানুষ চিন্তা করলে পিএইচডি আপনার মাথায় আসবে আমি কি ফান্ড পাবো কিনা, বা আমি কি উইদাউট ফান্ড পিএইচডি করব। এখন ফিনল্যান্ডে আপনার গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে ফিনল্যান্ডেও আপনার পিএইচডির ফান্ডিং অনেকাংশে কমে গেছে। তো সেক্ষেত্রে আপনার অনেকগুলো কন্ডিশন এখানে আছে, আপনার রেজাল্ট ভালো করতে হবে, এরপর থিসিসটা মেইন হচ্ছে থিসিসটা খুব স্ট্রং হতে হবে। আপনি যেমন ধরুন এখানে এরা মাস্টার্স থিসিসটা খুবই এমফাসাইজ দেয়, এটা যদি খুব ভালো করেন, যে সুপারভাইজার থাকবে আপনার, সেই সুপারভাইজার দেখবে যে আপনি কেমন কাজ করতেছেন, থিসিসটা কেমন করলেন আর ল্যাবে কেমন কাজ করলেন, সেটা যদি ভালো হয় তাহলে আপনি সেখানে প্রেফারেন্স পাবেন পিএইচডির ক্ষেত্রে। এখন ফান্ড ম্যানেজ করার ক্ষেত্রেও অনেকগুলা অপশন আছে, যেমন এখানে একটা এক্সাম্পল যে আমাদের অভয় একাডেমি ইউনিভার্সিটিতে পড়তেছেন ভাই আছেন, আশরাফ শিমুল ভাই আছেন। তো ওনার কাছ থেকে যেটা শুনলাম যে গত বছর ওনাদের অভয় একাডেমিতে আপনার 70 জন স্টুডেন্ট পিএইচডি পাইছে, ফান্ড পাইছে। তো সেটা 2015-তে এসে 35 জন হয়ে গেছে। আবার হেলসিঙ্কি ইউনিভার্সিটিও প্ল্যান করতেছে গিয়ে জব কাট আপ করবে। তো অনেকেই হচ্ছে কি ওরা ছাঁটাই করার চেষ্টা করতেছে এখন, মানে ফান্ডটা কমাই দিচ্ছে। তো সেক্ষেত্রে পিএইচডির ব্যাপারেও, আর পিএইচডি করাটাও অনেক লেংদি, আপনি ফান্ড পাবেন, বা অনেকে দেখা গেলো যে ফান্ড ছাড়াও যদি পিএইচডি করতে চান, অনেকে করে, কয়েকজন আছে, যেমন ধরেন পিএইচডি করতেছে এখন ফান্ড পাচ্ছি না, তো সেক্ষেত্রে সে পিএইচডিও করবে, আবার সকাল বিকাল কাজ করা লাগতেছে, অড জবগুলো পার্ট টাইম জব করে তার লিভিং কস্ট ম্যানেজ করা লাগতেছে। তো এইসব জিনিস আপনি চিন্তা ভাবনা করেই আসতে হবে, বা ওইরকম প্রপার ডিটারমিনেশন নিয়ে আসতে হবে যে না আমি যাব পিএইচডি সামহাও আমি করব, সেক্ষেত্রে অন্যান্য জবও করবো। তবে এটা একটু টাফ, এটা মাথায় রাখবেন, যেটা আমরা চিন্তা করি দূর থেকে সেটা আসলে বাস্তব এখানে এসে আদৌ আমি কন্টিনিউ করতে পারবো কিনা, সে ব্যাপারে ওরকম একটা স্ট্রং ডিটারমিনেশন দরকার। আর সেকেন্ডলি যদি পিএইচডি না পান, আবার পিএইচডির ক্ষেত্রে ফান্ড পাইলেও আপনার কি হইতে পারে, ধরুন 1 বছর পাইলেন, 2 বছর ফান্ড পাইলেন, 2 বছর পরে আপনার ফান্ড শেষ হয়ে গেল, তখন আপনার হইতে পারে যে পিএইচডি ছেড়ে দিচ্ছেন, অথবা বাইরে এক্সটার্নাল ফান্ডের জন্য আপনি চেষ্টা করতেছেন, বা ওখান থেকে ম্যানেজ করতে যদি না পারেন হয়তো ছেড়েও দিতে পারেন, এমন পজিশন তৈরি হতে পারে। আর একটা হচ্ছে আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ শেখা। আপনার পিএইচডি যদি বাদ দেন, বা এই অপশনের পরের অপশন হচ্ছে কি আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ যদি শিখেন, তাহলে গ্রাজুয়েশনের পরে আপনি যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি জব পাবেন, এটা ইজি। কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজটা মানে যতটা ইজিলি বলা হয় যে আপনি শিখবেন, শিখে চাকরি পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনার পাসপোর্ট পাওয়ার জন্য বা সিটিজেনশিপ পাওয়ার জন্য এক ধরনের ডিফিকাল্টি বা এক ধরনের এক্সাম হবে,
আবার আপনি চাকরি পাওয়ার ক্ষেত্রে ফিনিশ ল্যাঙ্গুয়েজের যেটা রিকোয়ারমেন্টটা অন্য ধরনের, আপনার ফ্লুয়েন্ট হতে হবে এখানে, কারণ আপনি এখানে কাস্টমারদের সাথে ডিল করবেন বা যে কোনো জব যেখানে যান না কেন আপনার কলিগদের সাথে যে সিচুয়েশনটা ফেস করতে হলে আপনার ফ্লুয়েন্টলি ফিনিশ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। তো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট আর কি এটা। আর যদি আপনি এখন এই দুইটার মানে যে কোনোটাই যা করেন, হ্যাঁ, ফিনিশ ল্যাঙ্গুয়েজ এবং পিএইচডি বাদ দেন, তাহলে ক্লিনিং জব বা পার্ট টাইম জবের ক্ষেত্রে যেটা হয় আর কি, আপনি ভবিষ্যতে কিভাবে কি মানে ফিনল্যান্ডে আপনি লাইফটা লিড করবেন, এখানে সবচেয়ে বেশি যেটা জব করা হয়ে থাকে বা যেটা আমি নিজে করি আমরা, সেটা হচ্ছে এখানে ক্লিনিং জবটা করা হয়। যে ক্রুশে ক্লিনিং হতে পারে বা আদার্স অনেক অফিসিয়াল ক্লিনিং কাজগুলা, এটাই হচ্ছে সবচেয়ে বেশি করা হয়। যে কেউ হয়তো বা ফুল টাইম গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ফুল টাইম ক্লিনিং করতেছে, সে চলে যাচ্ছে বা সে চিন্তা করছে 5-6 বছর আমি এটা করি আর ফিনিশ ল্যাঙ্গুয়েজটা শিখি, তারপর গিয়ে আমি ফুল টাইম জবে বা অফিসিয়াল জবের দিকে যাব, সেটাও চিন্তা করতে পারে। সেটা হচ্ছে গিয়ে তার প্যাশেন্সের ব্যাপার। বা আপনি একটা ট্র্যাক শেষ করলেন বা নিজে পড়াশোনা ব্যাচেলর করলেন, মাস্টার্স করলেন, আবার এখানে এসে একটা মাস্টার্স করলেন, কিন্তু এসে সারা জীবন ক্লিনিং করবেন কিনা বা আপনি পিজা ডেলিভারি করবেন কিনা সেটা আপনার ব্যাপার। এটা আপনি মানে নিতে পারবেন কিনা ততটুকু, মানে ওই রকম একটা পরিস্থিতি বা ক্যারিয়ারটা কি আপনি ওখানেই স্টাবলিশ করবেন কিনা নিজের, সেটা আপনি চিন্তা করবেন। এখন মানুষ পার্ট টাইম জবের ক্ষেত্রে আমরা চিন্তা করি কি, দেশ থেকে আমরা চিন্তা করি হয়তো বা ফিনল্যান্ডে গেলে পার্ট টাইম জব আমরা কি পেতে পারি, ম্যাকডোনাল্ডসে চাকরি পেয়ে যাব বা বড় ধরনের কোনো ফাস্টফুড রেস্টুরেন্টে চাকরি পাবো, আবার সেলসম্যানের চাকরি পেতে পারি, কল সেন্টারে চাকরি পেতে পারি। এই জিনিসগুলো আসলে ওই, এখানে আসার পরে আপনি ফিনিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানেন তাহলে দিবা স্বপ্ন টাইপের হয়। আপনি ম্যাকডোনাল্ডসে চাকরি পাবেন না যে তা না, পাবেন কোন কোন সেক্টরে হয়তো বা পাইতে পারেন। সারা ফিনল্যান্ড খুঁজলে হয়তো বা মানে এমন সংখ্যক লোকজন পাবেন যে যারা ফিনিশ ল্যাঙ্গুয়েজ জানে না কিন্তু ম্যাকডোনাল্ডসে চাকরি করতেছে বা পিজ্জা ডেলিভারি কাজ করতেছে, এটা খুবই কম বা আপনি খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। আর হেলসিঙ্কিতে আপনি পিজ্জা ডেলিভারির কাজ পাইতে পারেন বা বাঙালি কিছু কমিউনিটিতে স্ট্রং আছে পরিচিত লোকজনের মাধ্যমে সারাদিন কাজ করতে হবে বা সুইটেবল টাইমে করবেন, তারপরেও সেখানে সেটাও খুব বেশি যে আছে এমন না। তো সবচেয়ে বেশি যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ক্লিনিং অথবা বাঙালি কারো ব্যবসা দেওয়া হচ্ছে বা আপনার পরিচিত কমিউনিটির সেসব দোকানে কাজ টাজ করতে পারেন। এই পার্ট টাইম জবের অবস্থা হচ্ছে আসলে এরকম। আর আইটি ফিল্ড যারা সেটা তো টোটালি ডিফারেন্ট, ওরা চেষ্টা করলে ওরা নিজেদের ফিল্ডে ওরা নিজেদের ব্যবস্থা করে নিতে পারে। এখন মিথ একটা চালু আছে, যেমন ধরেন ইউরোপে গেলে হচ্ছে কি আসলে লাইফটা মনে হয় সেটেল হয়ে যাবে, আমার দেশে খুব কষ্ট হচ্ছে, আমরা জানি দেশের অবস্থা খুব খারাপ বা আমাদের বেকার খুব বেশি হয়ে যাচ্ছে, এখন এই জন্য মানুষ হয়তো বা বাইরে আসার জন্য খুব বেশি চেষ্টা করতেছে বা বাইরে আসলে হয়তো বা ভালো কিছু একটা হবে এরকম একটা চিন্তা করতেছে। আসলে অনেক কিছুই আসার আগে আপনি চিন্তা করবেন অনেকগুলো দেশ, শুধু ফিনল্যান্ড আমি জানি, ফিনল্যান্ডে আসলে আপনি, আমি নিজে আসছি বা অনেকেই আসতে চাচ্ছে কি হিসেব করে যে এখানে ভবিষ্যতে হয়তো বা সিটিজেনশিপ পাওয়া ইজি। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার কস্ট কম আসার ক্ষেত্রে, কিন্তু আপনার সিটিজেনশিপ পাওয়া ইজি। আপনি নিজেদের সিটিজেনশিপ পাওয়ার পরেও জব ম্যানেজ না করতে পারেন বা নিজের ফিল্ড ক্রিয়েট করতে না পারেন, তাহলে তো লাইফটা হলো না, মানে ওটা তো যায় না, নিজেও হয়তো বা আপনি শান্তি পাবেন না। আর একটা হচ্ছে আপনার আপনি যদি মাস্টার্স শেষ করে দেশে চলে যাওয়ার চিন্তা করেন সেটা হচ্ছে ভিন্ন কথা, সেটা তাদের ক্ষেত্রে টোটালি আসলে ভিন্ন কথা। সে যদি চলে যেতে চায় তাহলে তার ফিনল্যান্ডের ওই কী হলো না হলো তার সেটা নিয়ে তার চিন্তাও করার দরকার নেই। আরেকটা হতে পারে আপনি মাস্টার্স শেষ করে এখান থেকে অস্ট্রেলিয়া, কানাডা বা অন্য কোনো দেশে, ভালো দেশে আপনি চলে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার একটু পড়াশোনার ব্যাপারে একটু বেশি সিরিয়াস হতে হবে, যে আপনি মাস্টার্সের থিসিসটা করতে হবে এমন যাতে আপনি ফার্দার কোনো অ্যাডমিশনের জন্য অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে তারা আপনার থিসিসটার উপর বেসিস করে আপনাকে অ্যাডমিশন দেয় বা আপনি ফান্ড ম্যানেজ করতে পারেন। পিএইচডির জন্য কোথাও অ্যাপ্লাই করতে গেলে আপনার একটা প্রেফারেন্স থাকে সেখানে। এই হচ্ছে কি আসলে বেসিক কিছু জিনিস আমি আজকে আপনাদেরকে বললাম, এগুলো বেসিক্যালি মাস্টার্সের স্টুডেন্টদের জন্য। আর ব্যাচেলরে যারা ব্যাচেলরটা বাংলাদেশ থেকে আসলে এন্ট্রান্স এক্সামের অবস্থা বাতিল, এটা সবাই জানেন যে নেপালে গিয়ে কেউ হয়তো বা দেয়, কয়েকজন এবার এসেছেও। তো নেপালে গিয়ে দিলে সেটা যেটা যারা তারা যা করে আর কি, যে নেপালের একটা অ্যাড্রেস তারা ইউজ করে,
যে আমি নেপালে থাকি, বাংলাদেশ থেকে ব্যাচেলর করছি বা বাংলাদেশ থেকে পড়াশোনা করছি, নেপালে থাকি, ওইটা দিয়ে তারা ইন্ডিয়ানে অ্যাপ্লাই করে। কিন্তু ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ব্যাচেলরে খুবই কম, তো ফিনিশ ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ কোর্স। তো সেক্ষেত্রে যারা ব্যাচেলর করতে আসছে এরা ভালো সাজেশন দিতে পারবে। আমি জানি যারা গ্রুপে আছে এরা হয়তো বা এদেরকে নক করলে বা এরা হয়তো বলতে পারবে, ভালো গাইডলাইন দিতে পারবে। আর এটাই হচ্ছে কি আসলে আমার আজকের মূল বক্তব্য বা আপনাদের প্রতি সাজেশন, যেটা আসলে নির্মম বাস্তবতা বলেন আর মানে মমত্ববোধের বাস্তবতা বলেন, এটাই। আর আজকে সর্বশেষ আমি সবার শুভকামনা করে আর আমার কৃতজ্ঞতা স্বীকার করতেছি আশরাফ শিমুল ভাই এবং খায়রুল ইসলাম ভাইয়ের প্রতি, যারা আমাকে সহযোগিতা করেছেন এই ভিডিওটুকু প্রিপেয়ার করতে। আল্লাহ হাফেজ। একটা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বিআইএসএফ এ আমি সর্বপ্রথম মেম্বার হই হচ্ছে 2012 সালে, যখন অ্যাবাউট 7000 মেম্বার ছিল গ্রুপের। তখন আমি সর্বপ্রথম যে কাজটা করছিলাম যে গ্রুপের ফাইল সেকশনটা পুরো প্রথমে পড়ে ফেলেছিলাম। পড়ে তারপর আমার যেসব জায়গায় কনফিউশন ছিল আমি গ্রুপে পোস্ট দিয়েছি। তারপর সেখান থেকে অ্যান্সারগুলো নিয়ে বা নিজে চিন্তা করে আর ওই অনুযায়ী আমি আমার অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা মেনটেন করছিলাম, শেষ করছিলাম। তো এখন আমি যেটা দেখি অনেকে হচ্ছে গিয়ে নতুন যারা আসে এরা এতটাই মানে অনেকেই হয়তো বা ইচ্ছা করে না বা অলস টাইপের কেমন জানি, যে ফাইল সেকশনটা বলার পরেও না পড়ে ভালো করে না জেনে সে এসেই কোয়েশ্চেন করে বসে কিছু অবান্তর টাইপের কোয়েশ্চেন, যেমন ভাই আমি আইএলটিএস কিভাবে দেব, ভাই আমি ফিনল্যান্ডে আসতে চাই কিভাবে আসবো, আমি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে ভালো হবে। তো এই জাতীয় কোয়েশ্চেনগুলো করার আগে আমার একটা সাজেশন বা পরামর্শ, সেটা হচ্ছে আপনি আগে ফাইল সেকশনটা ভালো করে পড়ুন। আর কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন না করবেন সেটা আজকে আমার এই আলোচনার ভিতরেই আপনি জেনে যাওয়ার কথা। আর বিআইএসএফ এর যে অ্যাডমিন যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই বাংলাদেশের সবাইকে, যে ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য বা অশুভ ব্যবসায়ী যারা বা কনসালটেন্সি ফার্ম যেগুলো আছে তাদের দৌরাত্ম্যের মাঝে এতগুলো স্টুডেন্টের জন্য একটি ভালো উদ্যোগ নিয়ে যে আমাদেরকে ইন্সপাইরেশন বা একটা গাইডলাইন দিয়ে ফিনল্যান্ডে আসার ব্যাপারে সহযোগিতা করেছেন। বিশেষ করে নাজমুল পিন্টু ভাই, ইকবাল বেন, ইমরান সোহাগ ভাই, নিয়াজ মোহাম্মদ শাকিল ভাই, এরপরে সাবরিনা হায়দার, তৃষা আপু, ওনাদের কথা না বললে না, ওনারা আসলে অনেক কষ্ট করেছেন। আর সবার প্রতি আমার একটা অনুরোধ, কেউ কোনো পোস্ট করলে অ্যান্সার পাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, এজন্য যে একটু ধৈর্যশীল হবেন। কারণ এখানে যারা আসে এদের লাইফ আসলে অনেক কঠিন। পড়াশোনা করা, জব করা, নিজের রান্নাবান্না করে নিজের খাওয়া দাওয়া করা, এত কিছুর পরেও আবার গ্রুপে আপনাদের জন্য কিছু করা বা আমাদের জন্য কিছু করা, এটা আসলে অনেক টাফ। এটা যে কতটুকু কঠিন সেটা আপনি আসলেই বুঝতে পারবেন। এর আগে আসলে এতটুকু বুঝতে সম্ভব না। হয়তো বা আপনি কেউ হয়তো বা ইনবক্সে মেসেজ করেন, তো করার পরে সিন হয় বা সিন নাও হয়। সিন হলে অনেকে হয়তো রাগ করেন যে সিন হলেও কিন্তু অ্যান্সার দিল না। সিন হয়তো বা হয়ে যায়, কিন্তু অনেক এতটাই ব্যস্ত থাকা হয় বা দেখা গেল তখন কেউ রিপোর্ট করতেছে বা নিজের অ্যাসাইনমেন্ট করতেছে, তো নেটে বা গ্রুপে অনেক কাজ করতেছে, সে ফেসবুকে অনেক কাজ করতে পারে, তো সেই ক্ষেত্রে আপনার মেসেজটা সিন হতে পারে। তো সিন হওয়া মানেই যে সে নিজের ইচ্ছে করে আপনার একটা অ্যান্সার দিচ্ছে না, বিষয়টা এমন না। আপনার অ্যান্সার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে এক, আরেকটা হচ্ছে কি সময় মানে সময়ও হয় না যে আপনার ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার মতো। তা না হলে আপনি গ্রুপের অ্যাডমিন যারা বা গ্রুপে যারা এই যে স্বেচ্ছায় যে সহযোগিতা করে বা পরামর্শ দিয়ে থাকে, এদের ডেডিকেশনটা দেখলেই আপনার বুঝার কথা যে কেউ আসলে অ্যাভয়েড করবে না। আর আপনার কোনো কিছু জানার থাকলে সেটা সরাসরি গ্রুপে পোস্ট করতে পারেন। অবশ্যই সেটা ফাইল সেকশনটা ভালো করে পড়ার পরে এবং গ্রুপের আদার্স পোস্ট যেগুলো ছিল, প্রিভিয়াস পোস্টগুলো, ওগুলা গো থ্রু হওয়ার পরে আপনি পোস্ট করতে পারেন। জি, ধন্যবাদ।